সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার ৭১ জানালে। আমরা আলাপে ছিলাম, আলাপে আবারও ফিরবো, কিন্তু যেহেতু রাত ১২টা বেজে গেছে। ঈদ মোবারক দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং একই সঙ্গে ৭১ জানালে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত আমাদের অনুষ্ঠানে আমরা চেষ্টা করি খবরের নানান দিক বিশ্লেষণ করতে। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় আমরা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরে গভীরে ঢোকেন এবং আমরা তাদের সেই পর্যবেক্ষণ কিংবা আমাদের প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম। লোটন একরাম, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং ঈদের মধ্যেও নানা কিছু ঘটনা আছে, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও অনেকে নজর আছে, সেগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করব যতটুকু পারা যায়। এবং আপনারা আমাদের সঙ্গে আছেন দর্শক। একই সঙ্গে এই আয়োজনের বিভিন্ন ধাপে পর্যায়ক্রমে আমাদের অতিথিরাও যুক্ত হবেন এবং তাদের কথাগুলো আমরা শোনার চেষ্টা করব। দর্শক, এই পর্যায়ে আছেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, তিনিও আমাদের সঙ্গে আছেন। আপনাদের তিনজনকেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমি নিশ্চিত খুব চমৎকার একটা ঈদ উদযাপন করছেন আপনারা, সেটা নিয়ে একটু আলাপ করার চেষ্টা করবো প্রথম অংশে। আমি লোটন একরাম আপনার কাছে আলাপটা শুরু করি, তারপর আমরা আমাদের অনলাইনে থাকা অতিথিদের কাছে যাব। মানে নতুন রাজনৈতিক আবহাওয়া বলছিলাম, আমরা দেখতে পেলাম 8:30টার সময় জাতীয় ঈদগাহে জামাত হবে। সবার নজর রয়েছে যে কখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আসবেন, কারণ আমরা এই ছবিটা দেখতে চাই 36 বছর পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পাশাপাশি নামাজ আদায় করলেন এবং সেটাই হলো 8:15টার মধ্যে তারা চলে এলেন এবং আমরা দেখলাম ভিন্ন একটা রাজনৈতিক আবহ। আমরা আমাদের দেশের অনেক রাজনীতিবিদদের দেখেছি গেল 17টা বছর যারা আসলে সরকারে ছিলেন না, বিপক্ষ দলে ছিলেন, তাদের অনেকেই মামলার খড়গ নিয়ে ঘুরছিলেন, অনেকেই পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ছিলেন। আজ আমরা দেখতে পেলাম সবার একটা মানে সত্যিকারের ঈদের একটা আমেজ, একটা অনুভূতি অনেকে শেয়ার করছিলেন। সাংবাদিকতার চোখ দিয়ে আপনি একটু বিশ্লেষণ করবেন এই সময়টা, এই ঈদটা। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং দর্শক বৃন্দকে। ঈদ মোবারক সবাইকে। খুবই মানে এবারকার ভিন্ন প্রেক্ষাপটে আপনার একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা দেশবাসী ঈদ উদযাপন করলেন, একই সঙ্গে রাজনীতিবিদরাও ঈদ উদযাপন করলেন। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা মানে বহু প্রত্যাশিত ছিল, বহু আকাঙ্ক্ষিত ছিল। বিশেষ করে যে বিগত 17 বছর আপনার যেটা মানে যে ধরনের মানে স্বৈরতান্ত্রিক মানে আচরণের কারণে একটি দল এবং অনেকগুলো দলেরই বিরোধী দল যারা ছিল তারা রীতিমতো কোনো ঈদ উদযাপন করতে পারেনি ফ্যামিলির সঙ্গে। তারপরে অনেকে কবরস্থানে দান খেতেও অনেকে ঈদ উদযাপন করতে হয়েছে, কারাগারে ঈদ উদযাপন করতে হয়েছে। তো এই প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থানের পর যে আপনার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আপনার যে নতুন সরকার আসলো, নির্বাচন হলো, সব মিলিয়ে যে একটি আপনার সম্প্রীতি সৌহার্দ্য যে পরিবেশটা আমরা ফিরে পেলাম, এটা খুবই আশাব্যঞ্জক। এবং আজকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পাশাপাশি নামাজ পড়ছেন, এটা খুবই মানে একটি ভালো দৃষ্টান্ত। তবে আমাদের এই যে সৌহার্দ্যপূর্ণ যে ইতিবাচক যে রাজনীতির যে ধারাটা শুরু হলো, এটা বজায় রাখাটা একটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমার মনে হয়। বজায় রাখাটা চ্যালেঞ্জ এই জন্যই, যেমন আমরা ইতিমধ্যে দেখবেন আপনার এই যে এখনকার যে বিরোধী দল জামাত বা এনসিপি, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু কিছু সংস্কার যে আপনার সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন এই ইস্যুগুলো নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলনের কিন্তু একটা রাজপথে নামার কিন্তু একটা হুমকি দিয়ে রাখছেন। কিন্তু এখন এই যে আপনার আবার যদি আপনার এই যে এ ধরনের পাল্টাপাল্টি কর্মসূচি, রাজপথে নামা, আন্দোলন করা যদি আবার সেই তিক্ততা শুরু হয়, তাহলে কিন্তু আপনার আবার আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বা রাজনীতির ইতিবাচক ধারা আবার ঈদটা কিন্তু এবার আরেকটু অন্যরকম মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য 17 বছর কিন্তু উনি দেশের বাইরে ছিলেন একদম, এবং 17 বছর পর উনি প্রথম দেশে একটা মানে আনন্দদায়ক একটা ঈদ উদযাপন করছেন একদিকে, আরেকদিকে কিন্তু তার মনের মধ্যে একটা কষ্ট আছেন, তার মাকে ছাড়া এই ঈদটা করছেন। একদিকে আনন্দ, তার দল ক্ষমতায়, তিনি প্রধানমন্ত্রী, আবার আরেকদিকে তার বুকের মধ্যে একটা চাপা একটা কষ্ট নিয়ে তার এই ঈদটা উদযাপন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এই সব মিলে এবারকার ঈদটা দেশবাসীর জন্য, তার পরবর্তীতে বিএনপি নেতাকর্মীদের জন্য এটা খুবই একটা ইতিবাচক এবং আমরা মানে আশাব্যঞ্জক। পাশাপাশি আমাদের যে আমাদের এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে, এবং এই যে
ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আজকে ঠিক বিপরীত দিকে, কেউ জেলে, কেউ দেশের বাইরে। একদম মানে যে জায়গাটা ছিল বিএনপি নেতাকর্মীরা, এখন সেম জায়গাটা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কোনো স্বৈর শাসক, আপনার বিশেষ করে যেমন মুসলিনি বলেন, হিটলার বলেন, তার জিয়র আপনার এই যে এরশাদ বলেন, শেখ হাসিনা বলেন, সবাই কিন্তু মানে কোনো স্বৈর শাসক কিন্তু টিকতে পারে না ক্ষমতায়। একদম। এখান থেকে বর্তমান সরকারকে শিক্ষা নিতে হবে যে ক্ষমতার অপব্যবহার না করে ক্ষমতাটা মানে জনগণের স্বার্থে ইতিবাচকভাবে কমিটমেন্টটা রক্ষা করি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা ইতিবাচক মানে সূচনাটা দেখতে পাচ্ছি তার কর্মকাণ্ডের মাধ্যমে। তবে তার প্রধানমন্ত্রীর পাশাপাশি মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীদেরকেও প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে হবে। এটাই বিএনপির সামনে চ্যালেঞ্জ। আমি আসলে দুটো চ্যালেঞ্জ নিয়ে শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। ছোট করে একটু তো জেনে নেব, রাজনীতিবিদ হিসেবে আপনার ঈদ কেমন কেটেছে, এবং রাজনীতিবিদ হিসেবে আপনি যে কমিউনিটি থাকেন, অর্থাৎ আপনার পরিচিত পরিমণ্ডলে অন্যান্য রাজনীতিবিদরা আছেন, তাদেরকেই বা ঈদ করতে কতটা স্বতঃস্ফূর্ত দেখেছেন? কারণ একটা দীর্ঘ সময় ছিল যখন একটা আশঙ্কা, একটা শঙ্কা, একটা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে আপনাদের থাকতে হয়েছে, এবং পরবর্তীতে একটা অভ্যুত্থান হলো এবং আমরা দেখলাম এরপর যে অন্তর্বর্তী সরকারটা ছিল তখনও নানামুখী আন্দোলনে রাজপথ উত্তপ্ত ছিল, তখন একটা শঙ্কা ছিল। এখন নির্বাচিত সরকার, ভিন্ন আবহ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসাথে নামাজ আদায় করলেন, কেমন দেখছেন আসলে ঈদটা? আপনাকে ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান যে দর্শক শ্রোতারা দেখছেন তাদেরকে ঈদ মোবারক। আজকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের, বিশেষ করে আমার কাছে, এই ঈদ আমি জেলখানায় কাটাই দেয়। একাধিকবার 17 বছরে জেলখানায় আমরা ঈদ পালন করেছি। যারা বিরোধী রাজনীতির সঙ্গে ছিলেন, হয় জেলে, না হলে পালিয়ে, না হলে এক ধরনের শঙ্কার মধ্যে গত 17 বছর 18 বছর ধরে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, মানে ফ্যাসিবাদী একটা অবস্থা, সেই অবস্থায় যারাই সরকারকে বিরোধিতা করেছে কোনো না কোনো ভাবে, শুধু রাজনৈতিক দলের কর্মী বলবে এমন না, সাধারণ মানুষও, ব্যবসায়ী, পেশাজীবী, কেউ রেহাই পায় নাই। সেই অর্থে এবার যারা মানে এক ধরনের মুক্ত মানসিকতায়, যেমন আমাকে অনেকে জিজ্ঞাসা করে, দুধ ভাই কেমন আছে? আমরা ভাই নির্বিঘ্নে ঘুমাতে পারছি, সংখ্যাহীন ঘুমটা বাসায় দিতে পারছি, স্বজনের সঙ্গে থাকতে পারছি, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারছি। আমার কাছে মনে হয়েছে এর থেকে এখন আপাতত আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। বাস্তবে কি 17-18 বছরে যারা এই দেশে একক কর্তৃত্ব বাদী একটা পরিস্থিতি তৈরি করেছিল, তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। তারা এটি অপকর্মের কারণে তারা এটা শাস্তি ভোগ করছে। আর যে কারণে বাংলাদেশ তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে, তারা এখন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হওয়ার কারণে লক্ষ লক্ষ কর্মী, লক্ষ লক্ষ মামলা ছিল, পলাতক জীবন ছিল, শঙ্কিত জীবন ছিল, তারা কিন্তু এখন মুক্ত পরিবেশে, মানে একটি নির্বাচিত সরকারের অধীনে, আপনি যেমনটা বললেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পাশাপাশি নামাজ পড়া যে অবস্থা, এটা আমরা কিন্তু 17-18 বছর দেখি নাই। তো আজকে এই মুক্ত জীবনের, আমি একবারে নিশ্চিত, যদি আমরা রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রক্ষা করার পেশাজীবীরা, বিভিন্ন রাজনৈতিক দল উদ্যোগী হয়ে, সংকট থাকবে, সমস্যা থাকবে, সেগুলোকে মানে পাশ কাটিয়ে মীমাংসা করে আমরা যদি সুস্থ স্বাভাবিক অবস্থাগুলো রাখতে পারি, তাহলে আমার মনে হয় 54 বছরে 55 বছরে যা আমরা অর্জন করার চেষ্টা করেছি, সেই সম্ভাবনাটা এখন দেখা দিয়েছে। সেটাকে আমরা রক্ষা করলে আমরা একটা আগামী ভবিষ্যৎ, আগামী যে প্রজন্ম, যে ভবিষ্যৎ, যে যাদের জন্য, যে তরুণ সমাজের, তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা রেখে যেতে পারবো। তারপরও এখানে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, যেটা আসলে খুব চমৎকার লোটার একরাম বললেন। আমি সেগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করবো। সাইফুল হক, আপনার কাছে আসি। ঈদের শুভেচ্ছা আপনাকে আবারও। এবং আমি আপনার কাছে যাওয়ার আগে লোটার একরাম উনি যেই পয়েন্টটা বলেছিলেন সেটা আরও একবার আপনার সামনে তুলে ধরি। বলা হচ্ছে আমরা এবার একটা চমৎকার সম্প্রীতি দেখলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে, একই সঙ্গে
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে সৌহার্দ্যতা, খুব কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পাওয়াটা, ঈদগাতে যারা নামাজ পড়তে এসেছেন সেটাও একটা বড় ব্যাপার। কিন্তু সম্প্রতি এই জায়গাটা আসলে ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারা বিভিন্ন বিষয়ে আলোচনা বাদ দিয়ে দাবি নিয়ে খুব শক্তভাবে এখন থেকেই যদি মাঠে নামার কথা বলেন, যে ঝুঁকির কথা লোটন একটা বললেন, একটু কি বলবেন জনাব সাইফুল হক, এটা কতটা শঙ্কার হতে পারে? রাজনৈতিক দলগুলোকেই তো সম্প্রীতি জায়গাটা ধরে রাখার জন্য কাজ করতে হবে, সেটা আসলে কতটা হওয়ার সম্ভাবনা আপনি অন্তত দেখছেন, কতটা আশাবাদী আপনি? জি জি, আপনাকে ধন্যবাদ। আমি যারা আলোচনায় আছেন আর যারা আপনার এই জনপ্রিয় অনুষ্ঠান দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই বা ঈদ মোবারক। আমরা এটা সত্য যে আমরা একটা নতুন প্রেক্ষিতে একটা 17 বছর পর একটা জাতীয় নির্বাচন, যেখানে জনগণ ভোট দিতে পেরেছে। এবার মধ্য দিয়ে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করেছেন, বিএনপি নেতৃত্বের সরকার গঠিত হয়েছে। তারপরে এবার ঈদ উল ফিতরের এটাই প্রথম বড় জাতীয় উৎসব, যেটা আমরা নতুন সরকারের আমলে উৎসবটা খানিকটা বর্ণিল চেহারা নিয়েছে। আমরা ছোটকালে পড়েছি যে আপনি দুঃখ ভাগ করলে দুঃখটা কমে, যখন আনন্দ ভাগ করেন তখন আনন্দের ছটা, আনন্দের ব্যঞ্জনা অনেকখানি বেড়ে যায়। ফলে আপনি এই উৎসবের আনন্দ যত বেশি আপনি ভাগ করতে পারবেন, সমাজের সাধারণ মানুষ, নানা স্তরের মানুষের মধ্যে নতুন চেহারা, নতুন মাত্রা, নতুন ব্যঞ্জনা এটা নেবে। সেই অর্থে বলতে পারেন একটা উচ্ছ্বাস আছে, আনন্দ আছে, কিছুটা স্বস্তির জায়গাটা আছে। এবং রাষ্ট্রপতি এবারই তিনি মানে 1.5 বছর পরে এবার তিনি ঈদের বড় জামাতে এবার তিনি প্রকাশ্যে অংশ নিয়েছেন। এটাও একটা নতুন বার্তা যে বর্তমান সরকার রাষ্ট্রপতিকে, সেটা যেমন একটা বিবেচনার প্রশ্ন, রাষ্ট্রপতির অফিস, রাষ্ট্রপতি যে সাংবিধানিক পদ, তার সাথে মনে হয় তারা একটা রাজনৈতিকভাবে কাজ করতে চান। এই বার্তাটাও মোটামুটি খুব স্পষ্টভাবে এটা বেরিয়ে এসছে। একই সাথে এবার দেখলাম যেটা বললেন, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে মানুষের বিভিন্ন উচ্ছ্বাস খুবই স্বাভাবিক। আর তো এটা তো যেটা আমরা অনেকদিন ধরে এ ধরনের একটা দৃশ্য মানুষ দেখেনি। তো এটা মনে করি যে এটা একটা খুব ইতিবাচক জায়গাটা। বিরোধী দল পার্লামেন্ট গঠিত হয়েছে, পার্লামেন্ট বলা হচ্ছে যে সমস্ত বিষয়ে আলোচনা করবেন, কথা বলবেন এবং সেখানে যাবতীয় অমীমাংসিত বিষয়গুলো শেষ পর্যন্ত তাদেরকে মীমাংসা করতে হবে। একই সাথে তো রাজপথ যে কোনো দলের জন্য, শুধু বিরোধী দল হবে কেন, সরকারি দল, বিভিন্ন বিরোধী দল, বিভিন্ন রাজনৈতিক দল, রাজপথ তো সবার জন্য উন্মুক্ত। তো সুতরাং রাজপথে বিরোধী দল দাবি আদায়ের জন্য একটা চাপ তৈরি করবে, এটা যে কোনো গণতান্ত্রিক সমাজে একটা স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে এখনই এত উদ্বিগ্ন হওয়ার মতন তেমন কিছু নেই, তেমন কিছু আমি দেখি না। ফলে একটা চাপ ভেতরকার আলোচনা, পার্লামেন্টের আলোচনার বাড়তি চাপ তৈরি করবার জন্য রাজনৈতিক দলগুলো মাঠে কিছু কর্মসূচি থাকতে পারে। এটাকে স্বাভাবিকভাবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এটা একটা দিক, কিন্তু সবকিছুর পরেও আবার একটা জাতীয় ঐক্যটাকে ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি উৎসবের আমেজ বলছেন, একটু আগে বলছিলেন লোটন একটা, আমরা 17 বছর ঈদ হয়েছে বিএনপি বা বিরোধী দলের জোটের একটা বিশাল অংশকে বাদ দিয়ে। এমনকি আপনি ধরুন আমাদের যে হাইকোর্টের সামনে যে বিশাল জাতীয় ঈদগাহ যে ময়দান, সেখানে কিন্তু এক অংশ পুরোপুরি অনুপস্থিত ছিল। এবারও কিন্তু আরেকটা অংশ কিন্তু অনুপস্থিত। অভ্যুত্থানের পরে তারা কিন্তু এই ঈদের জামাতের মধ্যে তাদের কিন্তু তারা যারা পালিয়ে গেছেন তাদের কথা তো আলাদা, তারা কিন্তু নেই। এখনো একটা ভাগে বিভাজন আছে। তো আপনি এরকম যাদের অপরাধ আছে বা যাদের ব্যাপারে আপনি অভিযোগ করবেন, ফৌজদারি অপরাধ, ট্রাইব্যুনাল আছে, বিচার করবেন। কিন্তু অন্যতর ক্ষেত্রে সমাজকে যদি আপনি 5, 10, 20 বছর যদি আপনি সামনের দিকে তাকান, যদি এগোতে চান, তাহলে যদি আপনি বলছেন যে বহুত্ববাদী সমাজ করবেন, ইনক্লুসিভ সমাজ করবেন, তাহলে এটা কেবলমাত্র পার্লামেন্টের বিরোধী দল নয়, যত রাজনৈতিক দল আছে, বিরোধী দল আছে, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো ফৌজদারি অপরাধের কোনো অভিযোগ নেই, তাদের জন্য স্পেসটা কি হবে, এটা এই সরকারের জন্য গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক প্রশ্ন।
গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। যদি আপনি একটা ঐক্যের জায়গাটা যদি আপনি তৈরি করতে চান, সামগ্রিকতা ভেবে আপনাকে সামনের দিকে এগোনো হবে। আমি আশা করি পার্লামেন্টে আলোচনা হবে 29 তারিখ থেকে যে পার্লামেন্ট শুরু হবে, আর যেটা জুলাই সনদ নিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে কিনা, যেটা আমরা ধরুন গণভোটের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটা, তো সেদিক থেকে এটা নিয়ে একটা উত্তপ্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেটা আমি মনে করি খারাপ কিছু না। আর সেটা BNP সেটা দেখা যাক 29 মার্চ। আমি মনে করি জি, বিএনপি নিশ্চয়ই ব্যাপারে তারা তাদের ভূমিকা পালন করবেন, যেহেতু বিএনপি জুলাই সনদের স্বাক্ষরকারী, বিএনপি গণভোটের পক্ষ, তারা সেখানে তারা ক্যাম্পেইন করেছেন। বিএনপি নিশ্চয়ই ব্যাপারে দেশ জনগণকে আশ্বস্ত করবার মতো নিশ্চয় বক্তব্য আগামী পার্লামেন্টে তারা দেবেন। আমি মনে করি গণতন্ত্রের এটাই হচ্ছে সৌন্দর্য, এটাই বৈশিষ্ট্য। নানা প্রশ্নে বিতর্ক থাকবে, ভিন্নমত থাকবে, আপত্তি থাকবে, শেষ পর্যন্ত আলাপ আলোচনা করে একটা ন্যূনতম বোঝাপড়ার জায়গায় আমরা আসতে পারবো। বাংলাদেশকে সে পথে হাঁটতে হবে। হাঁটতে হবে। কোনো আমি দল আমি এই কোনোদিন এই এমনভাবে পরামর্শগুলো, দড়িটা টানবেন না, হ্যাঁ, এই দড়িটা পরামর্শগুলো যাতে- নিই এবং এটা নিয়ে যাতে ব্যারিস্টার ছেড়ে যায়। সাজ্জাদ আলী চৌধুরী আপনার কাছে আসি। একটা দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন আপনি, অনেকগুলো বিষয় আসলে আপনার কাছে নিয়ে আসতে চাই। প্রথমত যে কথাটা জনাব সাইফুল হক চমৎকার করে বললেন যে এখনো সমাজে কিছু বিভাজন রয়ে গেছে। রাজনৈতিক দলগুলো 17 বছর যারা ছিল তারা অপর পক্ষে যারা আছেন তাদেরকে চূড়ান্ত পর্যায়ে দমন নিপীড়নের মধ্যে রেখেছিল, যে কারণে ঈদের যে জামাত, সেই জামাতের মধ্যেও তাদেরকে দেখা যায়নি, নিরাপত্তাহীনতায় শঙ্কার মধ্যে তারা থেকেছেন। এরপর যখন আসলে পালা বদল হলো এবং একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের কথা আমরা বললাম, গণতন্ত্রের পুনর্রচনা হলো, ঠিক সেই সময় আমরা দেখলাম একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হলো। এখনো বিভাজনের কথা বললেন জনাব সাইফুল হক, যারা আসলে সক্রিয়ভাবে রাজনীতিতে নেই কিন্তু রাজনৈতিক দলকে সমর্থন করেছেন, যাদের বিরুদ্ধে আসলে কোনো মামলা, কোনো রকমের আইনি জটিলতা নেই, তারাও কেন আসলে পালিয়ে থাকবে? তারাও তো এই ঈদগাতে সামিল হতে পারে। তারা আসলে কতটা নিরাপত্তার জায়গায় থাকবে সেটাও তো একটা প্রশ্ন বটে। আপনার দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা করেন। ধন্যবাদ একাত্তরকে এবং আমার সহ আলোচক বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব শামসুজ্জামান দুদু ভাই এবং সাইফুল হক ভাই এবং স্টুডিওতে আছে জনাব লিটন ইকরাম সাহেব এবং যারা দেখছেন এই রাতে আমাদের প্রোগ্রামটাকে, সবাইকে ঈদের শুভেচ্ছা। জি। আসলে এইবার ঈদটা একটু ডিফারেন্ট, কারণ 2024 সালে আমরা শেখ হাসিনার সাথে ঈদ করেছি, আবার 2025 সালে ডক্টর ইউনূসের সাথে ঈদ করেছি, আবার 2026 সালে এসে আমরা জনাব তারেক রহমান সাহেবের সাথে ঈদ করছি। মানে একদম ঠিক 365 দিন পর পর অথবা 64 দিন পর পর। একদম। এটা একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা 18 বছর পরে জনাব তারেক রহমানের বাংলাদেশে প্রথম ঈদ অনেকদিন করা। নির্যাতনের পরে, নির্বাসনের পরে ঈদ। আর 36 বছর পরে বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী যিনি একজন রাষ্ট্রপতির সাথে কোলাকুলি করার সুযোগ পেয়েছেন। জি। আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে এবার ঈদের কিছু কোনো মানে যাত্রাপথে ভোগান্তি, কিছু ভোগান্তি ছাড়া মানুষ সুন্দরভাবে ঈদ পালন করেছে এবং এনজয় করছে এখন পর্যন্ত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঈদে মানুষের মধ্যে একটা আসলে আশঙ্কা কাজ করছে যে ইরান যুদ্ধ নিয়ে পরে, ঈদের পরে কি হবে, জ্বালানি নিয়ে কি সমস্যা বাংলাদেশ ফেস করতে যাচ্ছে, বা সেটা আমাদের ইকোনমিতে কি ইফেক্ট করছে, সেটা একটা বড় আশঙ্কার বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আলোচনা এসছে সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা কোনো ধরনের ডিরেক্ট কোনো কিছুতে অংশগ্রহণ করেনি, কোনো নির্যাতনে ছিল না, তাদের সাফারেন্সের বিষয়। আসলে আওয়ামী লীগের ব্যাপারটা আসলে বলতে গেলে এরকম বলতে হয় যে তারা বিএনপি থেকে, জামাত থেকে এটা করতে গিয়ে তারা নিজেরা আত্মহত্যা করে ফেলেছে। একদম। এবং তারা যখন নিজেরা নিজেদেরকে মেরে ফেলেছে, এটা বলতে হবে, এটা নিজেদের দেউলিয়া ঘোষণা করে ফেলেছে এবং রাজনৈতিকভাবে তারা আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার পরের একটা সাইড ইফেক্ট আছে। সেই সাইড ইফেক্টটা কিন্তু যদিও বা বর্তমান দায়িত্বশীল রাজনীতি দল যারা আছেন, সেটা বিএনপি, জামাত, এদের কারণে যেটা বড় ধরনের একটা ম্যাসাকার হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। কিন্তু তারপরে দেশে কিন্তু বেশ হাজার খানিক মামলা দাখিল হয়েছে বিভিন্ন ব্যক্তি পর্যায়ে বিভিন্ন ইনফরমেন্ট বা যারা বাদী বলে তাদের মাধ্যমে। সেখানে কিন্তু অনেক, আমরা বলতে পারি অনেকের নাম স্পেসিফিক আছে, অনেকের নাম অজ্ঞাতনামা আছে, অনেকের নাম আবার তদন্তে আসতেছে। সেই এতগুলো মামলার কিন্তু কোনো মামলারই কিন্তু এখন পর্যন্ত কোনো চার্জশিট হয়নি। এখন যখন পর্যন্ত কোনো মামলার চার্জশিট হয়নি তখন পর্যন্ত আমরা আসলে সে কেন সাফারিং করছে, সে কেন আছে, এটা কিন্তু আসলে
এখন স্পেসিফিক্যালি বলতে গেলে দেখা যাবে কি জুডিশিয়াল প্রসেসটাকে মানে আমরা কথা আসে, কারণ হচ্ছে এটা তো আলটিমেটলি পুলিশ কয়দিন বা চার্জশিট দেওয়ার মাধ্যমে সেটা শুরু হবে, কে আসলে অংশগ্রহণ করেছে, কে পেছন থেকে অর্থ জুগিয়েছে, কে সাপোর্ট দিয়েছে, বা কে বেনিফিশিয়ারি। হয়তো সে সামনে ছিল না, কিন্তু সে আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে বেনিফিটেড হয়েছে। জি। এখন সে কথাগুলো আসলে চার্জশিট দেওয়ার মাধ্যমেই সলভ হবে। তারপরও আমরা দেখতে পাই অনেকেই আসলে সে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের জন্য আমাদের সমবেদনা, কিন্তু এটা আলটিমেটলি সলিউশনটা হবে এই চার্জশিট দেওয়ার মাধ্যমে। চার্জশিটে যারা রিলিজ হয়ে যাবেন তারা আলটিমেটলি এখান থেকে মুক্ত, তারা আর সাফার করতে হবে না। আর যাদের চার্জশিটের নাম আসবে, নতুন ভাবে অনেকের নাম ইনক্লুডও হতে পারে, আচ্ছা। তারা হয়তো ট্রায়াল ফেস করবে। ঠিক আছে, এই হলো। আমি আরেকটা বিষয় একটু আলাপটা শুরু করতে চাই, জনাব শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে, এবং লোটো একটা আপনি আছেন আলাপে। আমরা আজকে দেখলাম বিভিন্ন গণমাধ্যমেও আমরা আসলে এই প্রতিবেদনটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি, কারণ গেল রোজার ঈদে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রোহিঙ্গাদেরকে কমিটমেন্ট করেছিলেন যে এই রোজার ঈদটা আরাকানে গিয়ে পড়া হবে, অনেককে নিয়ে যেতে তিনি সক্ষম হবেন, একটা আশাবাদের কথা তিনি বলেছেন। নানা কারণে সেটা হয়নি, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই কাজটা আসলে বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জিং হবে, কারণ যেরকম রাজনৈতিক সুবাতাস আমরা পাচ্ছি সেটাকে জারি রেখে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্ষণ করা কতটা চ্যালেঞ্জিং বিএনপির জন্য? নিঃসন্দেহে চ্যালেঞ্জিং, এটা অস্বীকার করার কোনো পথ নাই। তবে এই সমস্যাটা যারা সৃষ্টি করেছে বা যেই সময় সৃষ্টি হয়েছে, এর দুটো ধাপ আছে। শহীদ জিয়া রহমানের সময় যখন কিছু রোহিঙ্গা এই দেশে আসছিল, জি, তখন আলোচনা এবং কূটনৈতিক পেশার বা অন্য একটি ভিন্ন পথের মধ্য দিয়ে কিন্তু বেশ কিছু রোহিঙ্গাকে আবার স্বদেশে পাঠানো সম্ভব হয়েছে। যেমন আমাদের এক সময় সার্ক ছিল, সার্কের মধ্য দিয়ে আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক আলোচনা বা পারস্পরিক সম্পর্ক রেখে অনেকগুলো সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। কিন্তু রাজনৈতিক সরকার না থাকে, আমি 17-18 বছর যে সরকারটি, এটা আমি রাজনৈতিক সরকার বলছি না এই কারণে, এটা একেবারেই দখলদার একটি সরকার। এটা একটা কর্তৃত্ববাদী, একটি ফ্যাসিজমের পূজারী একটি সরকার ছিল। তারা নিজেরা ক্ষমতার জন্য অনেক কিছুই মানে উজাড় করে দিয়েছেন, এড়িয়ে গেছেন। তার ভিতরে একটি রোহিঙ্গা, যে যেভাবে বলুক। যেমন ভারত ডক্টর ইউনূসের সময়ও কিন্তু বলেছে যে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় তারা আছেন, যাদের সঙ্গে তারা কাজ করতে চান। তো ঠিক তেমনি বারবার শাসন ব্যবস্থা যাই হোক না কেন, এখন উদ্যোগী হয়ে বর্তমান সরকার, যদিও তার মেয়াদকাল একেবারে 1 মাস শুধুমাত্র অতিক্রম করেছে, আমি বিশ্বাস করি এবং এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নির্বাচিত সরকার হিসাবে উদ্যোগী ভূমিকা পালন করলে আমাদের প্রায় 10 থেকে 15 লাখ রোহিঙ্গা, যারা একেবারেই বার্মার নাগরিক, মানে তাদের উপর নির্যাতন করে জোর, গায়ের জোরে, অস্ত্রের জোরে আমাদের দেশে ফেলে দেওয়া হয়েছে, সেটি মীমাংসা করা সম্ভব বলে এবং নিঃসন্দেহে একটি রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার হিসেবে এটি ডক্টর তারেক রহমানের সাহেবের নেতৃত্বে এটা সম্ভব হবে, এটা আমি বিশ্বাস করি। সেই জন্য একটু অপেক্ষা করার বা একটু ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনাকে পাবো, এবং আপনার আরো কিছু বিষয় রয়ে গেল সেগুলো নিয়েও কথা বলার সুযোগ হবে। আমি জনাব সাইফুল হক এবং ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী এই পয়েন্টটাতে ছোট করে আপনাদের কয়েকটা মন্তব্য নিতে চাই। শুরুতে সাজেদ আলী চৌধুরী একটু বলবেন, মানে রোহিঙ্গা সংকটের কথাটা এখন ঠিক এই মুহূর্তে নতুন করে আলোচনায় আসছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কমিটমেন্টের পর মানুষের প্রত্যাশাটা বেড়ে গিয়েছিল, কিন্তু বাস্তব কারণেই সেটা অনেক কিছুতেই ব্যস্ত হতে হয়েছে, নির্বাচনকালীন আয়োজন সহ নানা কিছু। কিন্তু তারপরও যেহেতু একটা বৈশ্বিক অস্থিরতা চলছে, নানা দেশ নানা পক্ষের সাথে যুদ্ধে লিপ্ত কিংবা যুদ্ধে মদদ দিচ্ছে, এরকম কঠিন সময়ে এসে আমরা কতটুকু সক্ষম হতে পারি রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ করা? কারণ আমরা জানি এটা ওই দেশের স্থিরতারও একটা ব্যাপার আছে, কি বলবেন? ধন্যবাদ। আসলে এটা বেশ জটিল একটা সমস্যা, এবং শুধু জটিল না, এটা একটা
মানে অসম্ভব আমি মনে করি, কারণ এই পর্যায়ে এসে মানে দেশের পরিস্থিতি এবং বৈশ্বিক পরিস্থিতি, কারণ এই সমস্যাটা একটু আগে জনাব দুদু ভাই বলে গেছিলেন যে জিয়া রহমানের ওই সময় থেকে শুরু, কিন্তু তখনও সবাইকে কিন্তু ফেরত পাঠানো সম্ভব হয় না যদি আমরা সেই সময় পরিসংখ্যানটা যদি দেখি। এখন এর পরে যেটা দেখছি আমরা, যে কোনো একটা ঈদ, ঠিক সালটা আমার মনে করতে পারছি না, নোবেল প্রাইজ পাওয়ার আশায় একদম বানের জলের মতো সবাইকে ঢুকানো হয়েছিল যে উনি একটা নোবেল প্রাইজ পাবেন, এবং সেই নোবেল প্রাইজের আশায় কিন্তু উনি নোবেল প্রাইজও পেলেন না, পালিয়েও গেলেন, কিন্তু সমস্যাটা আমাদের দেশের জন্য রেখে গেলেন। কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চল কিন্তু এই সমস্যাটা কিন্তু ফিল করতে পারবে না, যারা চট্টগ্রাম অথবা কক্সবাজার কেন্দ্রিক আছে, আসলে তারাই এই প্রকৃত সমস্যাটা আসলে দেখতে পায়। কারণ হচ্ছে এই রোহিঙ্গারা কিন্তু আমাদের চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজে খানিকটা কথা বলে, যার ফলে তারা আমাদের মূল জনগোষ্ঠীর সাথে কিন্তু মিশে যাচ্ছে, এবং মিশে গিয়ে কিন্তু তারা এনআইডি পাচ্ছে, অনেকে আমাদের মতো পাসপোর্ট তৈরি করছে। কিন্তু এর মধ্যে ডক্টর ইউনূস কিন্তু একটা বিশাল এফোর্ট দিয়েছেন, জাতিসংঘের যিনি প্রধান তাকেও এনেছেন, এবং এই ঈদটা কিন্তু তার সেখানে ওনাদেরকে সেই মায়ানমারে করানোর জন্য উনি প্রতিজ্ঞাবদ্ধ, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আনফর্চুনেটলি ডক্টর ইউনূসও চলে গেছেন, সেই প্রতিশ্রুতিও হয়তো আমরা মনে করছি চলে গেছে তার সাথে সাথে, কিন্তু তার যিনি সেই সময় ম্যাচ মেকার ছিলেন, বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু রয়ে গেছেন বর্তমান সরকারের সাথে। আশা করি তিনি তার যথার্থ পদক্ষেপ নিতে পারবেন, কারণ তার কন্টিনিউশনটা আশা করি তিনি জানেন সবকিছু কিভাবে এটা শুরু করেছিলেন তিনি। চমৎকার। আমি এই জায়গাটা নিয়ে একটু সাইফুল হক আপনার একটা মতামত আমি চাই, কারণ রাজনৈতিক দলগুলোর একটা সদিচ্ছার যেমন প্রয়োজন আছে এক্ষেত্রে, তেমনি আসলে বিভিন্ন এনজিও যারা আসলে কথিত ছিল যে তারা রোহিঙ্গাদেরকে জিয়ে রাখতে চায়, কারণ এনজিওগুলোর নিজস্ব কিছু ফান্ডিং আসে দুস্থ মানুষদেরকে দেখিয়ে, কাজে সেই এনজিওদের ভূমিকা নিয়েও তো কথা বলার সময় এসেছে বলে আপনি মনে করেন কিনা আপনার জায়গা থেকে? আমি প্রথমত আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস, তিনি তো যেটা আপনি উল্লেখ করছিলেন যে বলেছিলেন যে পরবর্তী ঈদ রোহিঙ্গা শরণার্থীরা তাদের উদযাপন, তারা আরাকানে যেত। এটা তিনি কিছুটা আবেগ প্রসূত হয়তো বা বলেছেন, এর বাস্তব ভিত্তি কি সেটা তখন বোঝা যায়নি। আমরা শুনেছিলাম যে এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি একবার মন্তব্য করেছিলেন যে 1,80,000 রোহিঙ্গাকে তারা মোটামুটি তখনকার প্রেক্ষিতে মাসের মধ্যে মায়ানমারে আরাকানে তো তারা যাবেন। আমাদের কর্তা ব্যক্তিদের কখনো কখনো অতি কথন থাকে, তো সেটা একটা মানে অতি কথন অনেক সময় তাদের বুমেরাং হয়েছে। আমার বিবেচনায় হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারটা একেবারে সহজ হবে না। কিন্তু বাংলাদেশে আমরা নির্বাচিত সরকার পেয়েছি, কারণ এই সরকারের গ্লোবাল প্লেয়াররা যারা আছেন মায়ানমারের বা তাদের সঙ্গে যারা রাজনৈতিক, অর্থনৈতিক বা সামরিক সম্পর্কে যুক্ত, চীন থেকে শুরু করে চীন, ভারত থেকে শুরু করে বাংলাদেশের দেশগুলো যারা আছেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যার সাথে কিছুটা বৈরিতার সম্পর্ক আছে, গ্লোবাল প্লেয়ারদেরকে বাংলাদেশ যদি একটা কনসাইড করাতে না পারে মায়ানমারে বা আরাকানে রোহিঙ্গাদের সম্পূর্ণ প্রত্যাবর্তনের ব্যাপারে, এটা খুব তাৎক্ষণিকভাবে করাটা খুব মুশকিল। এখন থেকে কার্যকর আলাপ আলোচনা মানে রিজনালি বা কিছুটা গ্লোবাল স্ফেয়ারও এটাকে আমাদের আমি মনে করি জোরদার করা দরকার। আপনি যেটা বলছিলেন, এখানে কিছু কিছু ওয়েস্টার্ন গ্রুপ আছে, এনজিওরা আছেন, রোহিঙ্গাদের থাকার সাথে যাদের অস্তিত্ব, যাদের ধরুন বিদেশ থেকে তহবিল আনা, এগুলো সম্পর্ক আছে, এটাকে আমি প্রধান বিবেচনা করতে চাই না। একটা রাজনৈতিক ইস্যু, আমি মনে করি বর্তমান সরকার এসছেন, তারা একটা রাজনৈতিক উদ্যোগ তারা গ্রহণ করবেন, এবং সেই উদ্যোগে আমাদের আঞ্চলিক বা গ্লোবাল পার্টনারদেরকে যুক্ত করে যদি একটা কাজ শুরু করতে পারেন, তাহলে হয়তো একটা পর্যায়ে এটা যাবে। কিন্তু অনেকেরই আশঙ্কা যে এটা বাংলাদেশের জন্য একটা বিরাট, যে বলে না আমাদের জন্য একটা বিরাট একটা মানে কি বলে নাকি চোখের কাটার মতন, মানে এটা কিন্তু থেকে যাচ্ছে। খুব সহজেই সংকটের সমাধান হবে এটা আমি মনে করবার আজ পর্যন্ত বাস্তবভিত্তিক কোনো কারণ দেখছি না। অন্তত এই বিষয়টাতে সবাই একমত যে বিষয়টা এত সোজা হবে না। আর একটা জনসম্পৃক্ত একটা ইস্যু আছে যেটা আলাপ না করলে নয়, আমি একটু নতুন একটা আপনাকে দিয়ে এই আলাপে ঢুকি। আমরা দেখতে পাচ্ছি যে ঈদে নগর ফাঁকা হচ্ছে, সেই ফাঁকা নগরের মধ্যেও দুর্ঘটনার পরিমাণটা বেড়ে যাচ্ছে।
আবার এটা নিয়েও আমরা দেখলাম বেশ কয়েকটি গণমাধ্যম, আমরা শিরোনামেও দেখছিলাম যে সক্রিয় হচ্ছে চোর আর ছিনতাইকারীরা। কখনো কখনো কয়েকটা ঘটনা বিভিন্ন গণমাধ্যমে এসেছে, রক্ত দরকার, হ্যাঁ, একজন মুমূর্ষু রোগীর জন্য রক্ত দরকার, তারপর ফোন নাম্বার কালেক্ট করে বাসায় গেলেন এবং সেখানে আসলে 3-4 জন মানুষ একসাথে রোগীকে নিয়ে যাবেন রক্ত দেওয়ার জন্য, তাকে নিয়ে যাবেন এরকম কথা বললেন এবং তারা আসলে ডাকাত চক্র ছিল। নিরাপত্তা জায়গাটা আসলে কেমন হওয়া উচিত? ধন্যবাদ। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের পর কিন্তু কার্যত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে স্ট্রেংথ সেটা কিন্তু ভেঙে পড়েছিল, এবং এখনো পর্যন্ত আমাদের পুলিশ বাহিনী, আমাদের অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী, এরা কেউ কিন্তু এখনো আগের মতো অতটা সক্রিয় ভূমিকা পালন করতেছে বলে আমাদের সাধারণ মানুষ কিন্তু মনে করে না। তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যেখানে আপনার তারা মানে দুর্বল, তাদের প্রশাসনিকভাবে দুর্বল, তাদের স্ট্রেংথের দিক থেকে দুর্বল, তারা আর্মসের দিক থেকে দুর্বল, সব দিক থেকে দুর্বল। তো এই দুর্বল আইন শৃঙ্খলা বাহিনী যেখানে তাদের মনিটরিং, তাদের যে টহল, তাদের যে মানে আপনার নানানমুখী যে তৎপরতা থাকার কথা, সেটা কিন্তু মানে জুলাই অভ্যুত্থানের পর তাদের উপর যে মানে তারা যেভাবে এখন তো নির্বাচিত সরকার আসার পরও কিন্তু দিনে দিনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালী অবস্থানে যাওয়া একটু সম্ভব না, এটা সময় লাগবে। এবং আইন শৃঙ্খলা বাহিনী এখনো বর্তমান সরকার কিন্তু পুনর্গঠন করতেছেন, বিভিন্ন শীর্ষ পর্যায়ের আপনার যে কর্মকর্তাদেরকে আপনার রদবদল করতেছেন, সেখানে কিন্তু রদবদল করতেছেন, পাশাপাশি আপনার যে জনবল মানে তাদের প্রয়োজন, সেই জনবলও কিন্তু এখনো আপনার নাই। তারপরে জনবল সংকট আছে, মনোবল সংকট আছে, জনবল সংকট আছে, মনোবল সংকট আছে, রাজনৈতিক মেরুকরণের একটা ব্যাপার আছে। নানান ধরনের যে সংকট, নানান ধরনের এই সংকটের মধ্যে আপনার এই যে অপরাধ চক্র যারা অপরাধী, তারা কিন্তু আপনার তাদের অপরাধ কর্মকাণ্ড করতে তারা সাহস পাচ্ছে। আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী ছোট করে একটা মন্তব্য আপনার কাছ থেকে নিতেই চাই, কারণ 3টা সংকটের কথা বলা হলো। প্রথমত পুলিশের মনোবল সংকট আছে, তারা আসলে যেই মানসিক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে তারা বেরোতে পারছিলেন না, এরকম একটি বিষয় যেমন আছে। জনবল সংকটের কথা বললেন এবং রাজনৈতিক মেরুকরণের একটা কর্মকাণ্ডের কথাও ইঙ্গিত দিলেন লোটন একরাম। এই জিনিসগুলো আসলে একেবারে মৌলিক, এটা যদি সমাধান না করা যায়, নিষ্পত্তি না করা যায়, এই ফাঁকা নগরীতে মানে ঝুঁকির মাত্রাটা তো বেড়ে যায়। মানে ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা হয়তো আইনি আশ্রয় পেতে অনেক বেগ পেতে হবে। কাজেই নিজেরা সচেতন থেকে কতটুকুই বা সমাধান সম্ভব? ধন্যবাদ। আসলে মনোবল সংকট, জনবল সংকট, রাজনৈতিক মেরুকরণ, এগুলো আসলে কতগুলো মানে হচ্ছে আপনি কতগুলো কজ দেখানো। আসলে সংকটটা তাদের চরিত্রে। কারণ আমি মনে করি পুলিশের যে পরিমাণ ইনস্ট্রুমেন্ট আছে, যে পরিমাণ তাদের মেকানিজম আছে, যে পরিমাণ বিভিন্ন সোর্স আছে, এগুলো তাদের অবশ্যই এগুলো ট্যাকেল দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। কিন্তু তাদের চারিত্রিক সমস্যা হচ্ছে মূল বিষয়। কিভাবে চারিত্রিক সমস্যা? আপনি দেখেন, আপনি যদি কোথাও যেমন আমরা কয়দিন আগে দেখেছি একটা ছেলেকে অপহরণ হয়েছে, জনাব তারেক রহমান বলেছেন ডিরেক্টলি 2 ঘন্টার মধ্যে তাকে রেস্কিউ করা হয়েছে। কিন্তু পুলিশের সেই সুযোগ আছে, কিন্তু অথচ দেখেন আপনি সাধারণ একটা জনগণের যদি বাচ্চা অপহরণ হয়, তাহলে পুলিশের থানার পোস্ট টু পোস্ট, পিলার টু পিলার দৌড়াতে ওই লোক শেষ পর্যন্ত তার আশা ছেড়ে দেয়। সমস্যাটা এই জায়গায় যে পুলিশের ইচ্ছা আছে কিনা সমস্যাটা সমাধানের। যেমন একসময় বলা হয়েছিল যে পুলিশ পাহারা দিবে কিনা, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময় বলা হয়েছে পুলিশের দায়িত্ব না। কিন্তু যদি বা কয়দিন আগে আমরা আবার দেখছি পুলিশ বলছে যেন গুরুত্বপূর্ণ স্বর্ণগুলো বা বিভিন্ন ডকুমেন্ট থাকলে সেগুলো থানায় যেন জমা দিয়ে থাকে। অথচ আমরা দেখি সিজড হওয়া মালগুলো যখন মালখানায় পুলিশের ওখানে রাখা হয়, সেগুলো কিন্তু লুট হয়ে যায়। সেখানে আমার দেওয়া স্বর্ণ, আমার দেওয়া গুরুত্বপূর্ণ দলিল উনি কিভাবে করে এটা রাখবেন? আসলে এটা হচ্ছে পুলিশে বায়বীয়ভাবে কথাগুলো বলছেন, পুলিশের ইচ্ছার উপর নির্ভর করছে সে থাকবে না কেন, ইচ্ছাটা থাকবে না কেন? এটা হচ্ছে তাদের নৈতিক অবক্ষয়ের কারণে। এই নৈতিক অবক্ষয়টা এটা আজকে হয়নি, এটা যুগের পর যুগ ধরে হচ্ছে। আমরা যে ব্রিটিশ আমল থেকে যখন পিআরবি ফলো করছে না, পিআরবি করা হয়েছে ব্রিটিশ আমলে, তখন থেকে দেখছি করা হয়েছে জনগণের সেবা করার জন্য। কিন্তু আলটিমেটলি আমরা পুলিশকে স্যার ডাকতে অভ্যস্ত হয়ে গেছি, পুলিশ আমাদেরকে দৌড়ের উপর রাখে আর আমরা সারাক্ষণ বুঝতে পারছি। আমি যেহেতু বিরতিতে যাব, আমি বিরতিতে যাওয়ার আগে আপনি যে পয়েন্টগুলো বলেছেন এবং লোটন একরাম যে পয়েন্টগুলো বলেছেন, সেগুলো নিয়ে সবশেষ একটা মন্তব্য জনাব সাইফুল হক আপনার কাছ থেকে নিতে চাই। প্রথমত মনোবল
সংকট, জনবল সংকট এবং রাজনৈতিক মেরুকরণ, তিনটার কথা বলা হলো, কিন্তু ব্যারিস্টার সাজ্জাদ আলী বললেন এগুলো বলার জন্য সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে পুলিশের সেই ইচ্ছাটা আছে কিনা। নৈতিক অবক্ষয়ের কথা আপনি বলেছেন। দেখুন, যে পুলিশ সদস্য আমাদের আছেন তাদেরকে নিয়েই তো আমাদের কাজ করতে হবে। নৈতিক অবক্ষয় ঘটে যাওয়ার অর্থ তো এটা না যে তাদের উপরে ভরসা বাদ দিয়ে আমরা বিকল্প কিছু তৈরি করে ফেলবো। সমাধানটা আসলে আপনি কিভাবে দেখেন রাজনীতিবিদ হিসেবে? না, আমি মনে করি নতুন সরকার ক্ষমতা নেবার পরে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তটা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ দুটো প্রশ্ন, একটা হলো যে আমরা মবের যে সংস্কৃতিটা ছিল, যেটা সামাজিক নৈরাজ্যের একটা বিস্তার যেটা ঘটাচ্ছিল, সেই জায়গাটা এবং যেটা সরকারি ব্যাপারে একটা কঠোর বার্তা তারা দেবার চেষ্টা করছেন। আরেকটা হচ্ছে যে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বা ধরুন এই যে বিভিন্ন অপরাধ যেগুলো সংগঠিত হচ্ছে, দুটো ব্যাপারে সরকার যদি খুবই কঠিন অবস্থান নিতে না পারে, সরকারের যে কাজগুলো, অনেকগুলো ভালো কাজ তারা যেগুলো শুরু করছেন, এগুলো কিন্তু ওভারশ্যাডোড, চাপা পড়ে যাওয়ার একটা কিন্তু আশঙ্কা আছে। সরকারকে মানুষের জানমালের নিরাপত্তা, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব এটাকে একেবারে প্রায়োরিটির মধ্যে রেখে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমি মনে করি এ ব্যাপারে প্রয়োজনীয় স্পেশাল একটি টাস্ক ফোর্স গঠন করা দরকার। পুলিশের হ্যাঁ, এগুলো সমস্যা আছে, হয়তো রাতারাতি সবটা কাটিয়ে উঠতে পারবো না, কিন্তু আমি মনে করি প্রতিটা দিন এখন কাজে লাগানোর প্রশ্ন আছে। যেহেতু এখন একটা নির্বাচিত সরকার এসছেন, সুতরাং যারা বাহিনীর মধ্যে আছেন তাদেরকে সর্বোচ্চ পেশাদারি দায়িত্বটা পালন করতে হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, দুষ্কৃতিকারী অপরাধীরা, আপনি আমার সঙ্গে এত একমত হবেন, এদের একটা বড় অংশ প্রশাসনিক ছত্র ছায়া থাকে, কখনো কখনো রাজনৈতিক ছত্র ছায়া থাকে। যে সরকার ক্ষমতায় থাকে এটা একটা অংশ তাদেরও ছত্র ছায়া থাকে। সুতরাং দুর্বৃত্তের, অপরাধীকে কোনো পুলিশের কোনো ছত্র ছায়া দেবার জন্য সুযোগ নেই। কোনো রাজনৈতিক দলেরও দুর্বৃত্তকে দুর্বৃত্ত হিসেবে বিবেচনা করা, কোনো ধরনের রাজনৈতিক সুপারিশ, কোনো তদবির, মানে এগুলোর ক্ষেত্রে যদি বন্ধ করা না যায়, আমরা কিন্তু এটাকে কিন্তু মোকাবেলা করতে পারবো না। আমি আশা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে তারা কঠিন অবস্থান গ্রহণ করবেন এবং রাজনৈতিক দলগুলোকে, সামাজিক সংগঠনগুলোকেও তারা এই কাজের সাথে তারা এখানে যুক্ত করবেন। তাহলে কিন্তু বিদ্যমান অবস্থা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসার একটা সম্ভাবনা আছে। অনেকগুলো পয়েন্ট আমরা পেলাম। আসলে যে কটা বিষয় আপনি বললেন জনাব সাইফুল হক, প্রত্যেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটি সমাধান, এবং এটা যদি হয় তাহলে একটা টেকসই সমাধানের দিকে আমরা যাব। কিন্তু এখন যে প্রেক্ষাপট, তাতে আমরা নগরবাসী নিজস্ব সচেতনতা, সাবধানতা বাইরে আসলে তেমন কিছুই করার নেই। কৃতজ্ঞতা এবং আবারও ঈদের শুভেচ্ছা আপনাদেরকে। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হবে। ধন্যবাদ আমাকে। এবং এ পর্যায়ে আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক নয়ন বাঙালি। নয়ন বাঙালি, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা আসলে ইরান যুদ্ধ নিয়ে যখন ফলো করছিলাম, গণমাধ্যম কর্মী যারা আছেন আমাদের, তাদের প্রতিবেদনগুলো দেখছিলাম এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ঘাটছিলাম, আমরা আসলে একেবারে বিভ্রান্তিকর কয়েকটা শিরোনাম দেখছিলাম আসলে, যেখান থেকে আমরা আসলে সাধারণ পাঠক যারা বা যারা আসলে যুদ্ধ সম্বন্ধে জানতে চান, তারা আসলে সঠিক তথ্য পাচ্ছেন না। যেমন একটা দিকে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন যে তিনি আসলে যুদ্ধ শেষ করতে চাচ্ছেন এবং তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করবেন, কিন্তু যুদ্ধটা আরও ভালোভাবে শেষ হতে পারত যদি মিত্র দেশগুলোর সাপোর্ট পাওয়া যেত। উনি ইঙ্গিত দিচ্ছেন গ্রিসকে, ফ্রান্সকে এবং অবশ্যই যুক্তরাজ্যকে। তিনি যখন বলছেন যে ইরানের আর কিছু অবশিষ্ট নেই বা ইত্যাদি, সেই সময় ইরান আবার 4000 দূরের লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারে মার্কিন ঘাঁটি, তেমন ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছে। মানে হচ্ছে এটা আসলে কি? মানে ইরানের শেষ যে দেখে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কি এরকম? আপনার পর্যবেক্ষণ। ধন্যবাদ আপনাকে এবং ঈদের শুভেচ্ছা আপনার মাধ্যমে দর্শকদের যারা শুনছেন। আসলে এই যুদ্ধের মধ্যে আমাদের অনেক ধরনের ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং অনেক ইমোশনাল ন্যারেটিভও আমরা কিন্তু জানতে পারি যার যার মতো করে। কারণ আমরা ধরেন আমরা যেখানে বসবাস করি, বসবাসের জায়গাগুলো, আমাদের জিওগ্রাফিক্যাল যে আমাদের স্ট্যান্ডার্ড অবস্থান, আমরা ধরেন আমি যেখানে বসবাস করি সেখানে আমি যে দৃষ্টিতে দেখছি, আমি যেটা 6 দেখি আপনি সেটা 9 দেখেন, এটা খুবই স্বাভাবিক। অতএব এখানে তো কিছুটা হবেই যে আমরা অনেকেই, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে যে ইরানকে হারিয়ে ফেলা হচ্ছে একদম, আবার কখনো বোঝা যাচ্ছে যে এই যুদ্ধে আমেরিকার বিজয় হচ্ছে, আবার বোঝানো যাচ্ছে যে এই যুদ্ধে আলটিমেটলি আমেরিকাই পরাজয় বরণ করছে। তো এইসব বিষয় আলোচনাগুলো কিন্তু হচ্ছে জনগণের মধ্যে
খুবই স্বাভাবিক বিভ্রান্তি থাকছে। এবং মানুষ কিন্তু আমরা সবসময় প্রতিটা মুহূর্তে ভাবি যে আসলে কোন পথে যাচ্ছি। মুদ্রা কথা যে যুদ্ধ যখন হয়, যুদ্ধের তো একটা পার্সপেক্টিভ থাকে এবং এর ইমিডিয়েট পাস্ট এবং বর্তমান সিচুয়েশন যদি আমরা অ্যানালাইসিস করি, সবকিছু অর্থনীতির কাঠামোর উপর ভিত্তি করে কিন্তু যুদ্ধগুলো পরিচালিত হয়। যেমন ধরেন আমরা এখন একটু আগে বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, আপনিও বলছিলেন যে তার প্রতি অনেকেরই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ অবলম্বন করা বন্ধ করে দিয়েছে অনেকেই। এটা খুবই, এবং সে নিজেও বলেছে যে ন্যাটোকে সে কিন্তু স্পষ্ট করে বলেছে, ন্যাটোকে কাপুরুষ বলেছে, ন্যাটোকে সে বলেছে একটা কাগজে বাঘ। মানে তার এই কথাগুলো হচ্ছে যে তার পাশে কাউকে পাচ্ছে না বলেই বলছে কিনা। এবং সেটা যদি হয় তাহলে পক্ষান্তরে কিন্তু আপনার যে অর্থনৈতিক যে সমস্যাগুলো, যে সমীকরণগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখার বিষয়। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই কিন্তু ইসরায়েলের যে হ্যারেজে তাদের যে পত্রিকা থেকে জানা যাচ্ছে যে তাদের প্রতিদিন কিন্তু গড়ে প্রায় $32 কোটি খরচ হয়ে যাচ্ছে। প্রতিদিন গড়ে $32 কোটি খরচ হওয়া মানে প্রায় তাদের এই যে 20 দিনে $640 কোটি তারা খরচ করে ফেলেছে। এবং এর মধ্যেও তারা আরো তাদের বাজেট, তারা এই বাজেট সংশোধন করছে, যেটা আমরা চ্যানেল 12 এর মাধ্যমে জানতে পারলাম যে বাজেটটা তারা সংশোধন করছে। এবং পক্ষান্তরে আমেরিকাও আপনি দেখেন, আমেরিকা প্রায় তাদের পেন্টাগন তারা প্রায় আরো $200 বিলিয়ন তারা বাজেট চাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে তারা অলরেডি যে বিশেষ বরাদ্দ ইসরায়েলও যেটা দেওয়া হয়েছে $825 মিলিয়ন, মানে সব মিলিয়ে কিন্তু একটা অর্থনীতির একটা বিষয় কিন্তু আপনি লক্ষ্য করবেন। এবং এট দ্য সেম টাইম আমরা যেটা দেখেছি যে স্কট ব্যাসেল যেটা বলেছে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী, আমি সারাদিনই আপনাদের দেখতে পাচ্ছি, স্ক্রলেও দেখতে পাচ্ছি, সেখানে যে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার, যে 30 দিনের যে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ক্ষেত্রে, সেটাও কিন্তু একটা অর্থনৈতিক চিন্তা থেকে আসা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি দেখেন যে আমেরিকা 1960 সালের বা ভিয়েতনামের যুদ্ধের সময় যে আওয়াজগুলো তারা দিয়েছিল, যে তারা তাদের সাফল্যের যে গল্পগুলো বলেছিল, পরে কিন্তু মিথ্যায় প্রমাণিত হয়েছিল। এবং এই পরিস্থিতিতে আমরা যেমন ধরেন আমাদের ঈদ উৎসব আমরা উদযাপন করছি খুব শান্তিতে বাংলাদেশে, তাই না? বাংলাদেশে আমরা ভাবছি আমাদের কোনো যুদ্ধ নাই, আমাদের কোনো সংঘাত নাই, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ইরানেরও তো তাদেরও তো ঈদ পালন করতে হচ্ছে। এবং তাদের শুধু একই দিনে ঈদও পালন করছে, তারা আবার আজকে তাদের নওরোজ, মানে নতুন বছরের খুবই ব্যতিক্রমী একটা দিন। তার কারণে এটা হয় নাই কখনো যে নওরোজটা তারা কিন্তু ব্যাপকভাবে উদযাপন করে। তো নওরোজ আমরা বৈশাখী উদযাপন করি খুব ব্যাপকভাবে। আমাদের যদি বৈশাখী এবং পয়লা এবং ঈদ একদিনে হয়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? ঠিক তারা কিন্তু সেই অবস্থা নিয়ে এত উদযাপন করছে, কিন্তু তখন তারা একটা যুদ্ধের মাঠে, এবং এই যুদ্ধের মাঠে তারা তাদের প্রতিকূল অবস্থাকে তারা বরণ করে নিয়েছে। এবং বরণ করে নিয়ে তারা যে স্পিরিটটা মাথায় এনেছে, সেই স্পিরিটটা আমরা দেখলাম যে ঈদের দিন তাদের অবস্থানটা কি, জায়গায় জায়গায় ঈদের নামাজ এবং বিভিন্ন তাদের যে মাজারগুলোতে জিয়ারত করার যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, এবং মোস্তাফা খামেনির যে বক্তব্য, যে স্টেটমেন্ট, সব মিলিয়ে আমার কাছে যেটি মনে হচ্ছে যে যুদ্ধটি, মানে এখন সবগুলো তো মনে করার বিষয়, কারণ আমি তো স্পষ্ট করে আমরা কিছুই বলতে পারি না যুদ্ধটি কি আরো বেশি দিন যাবে কিনা। যুদ্ধটি তো অনেকেই শেষ করে দিতে চায় এখনই, কিন্তু এখনই সেটা শেষ হবে কিনা, কিংবা এখনই যে 5টি টার্গেট পয়েন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করার চেষ্টা করেছিল, সেই 5টি টার্গেট পয়েন্ট কি তাদের হচ্ছে কিনা, যে হ্যাঁ তারা ইরানের ডিফেন্স যে ইন্ডাস্ট্রিয়াল বেস শেষ করে দিবে, বা তারা এলিমিনেট করে ফেলবে এয়ারফোর্স ডিফেন্স সিস্টেম কিংবা তাদের নেভি সিস্টেম, এবং নিউক্লিয়ার ক্যাপাসিটিকে বন্ধ করে দিবে, বা যত অ্যালাইগুলো যাদের রয়েছে তাদেরকে প্রোটেক্ট করবে, এগুলো তাদের টার্গেট। এই টার্গেটগুলো কি ফুলফিল করতে পারবে? তারপরে অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমি হ্যাঁ সেগুলো নিয়েও কথা বলবো। আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক লোটন একরাম আছেন। আমি বিরতিতে যাওয়ার আগে লোটন একরাম, আপনি যদি কোনো প্রশ্ন করতে চান, যেটা মাথায় রেখে আমরা বিরতিতে যাব। ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা মানে গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে আপনার ইরান যে অভিযোগ করছেন তাদের পারমাণবিক কেন্দ্রে আপনার তারা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, সেই জায়গাটায় এই যে পারমাণবিক মানে পাশাপাশি আপনার জাতিসংঘের পারমাণবিক বিভাগের প্রধানও কিন্তু আপনার যে মানে আহ্বান জানিয়েছেন যে কোনোভাবে যাতে পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে যাতে মানে মানব বিপর্যয় যাতে থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এই বিষয়টা আসলে
এই মানে এই যে লক্ষ্যবস্তু নির্ধারণ করা, তারপরে জাতিসংঘের আহ্বান, তো এটা কি মানে এর মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি মানে সামনে আরো মানে ভয়াবহ কোনো পরিণতি ঘটতে পারে? ধন্যবাদ আপনাকে আবারও। দেখেন, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি একজন মানবাধিকার কর্মী, অতএব মানবাধিকার কর্মী হিসেবে আমার প্রত্যাশার জায়গা সেটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্যই আমরা লড়াই সংগ্রাম করি, এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যারাই বিঘ্ন যেখানেই ঘটাবে, আমি যেখানেই অবস্থান করি না কেন সেখানেই তার বিপরীতে অবস্থান নিব, সেটাই খুবই স্বাভাবিক। এবং সেই স্বাভাবিক প্রশ্নে জাতিসংঘ যে সকল পরিকল্পনা করে সেগুলো আমাদের সাথে অনেকটাই যায়, যে আমরা সেই সাথে জাতিসংঘের এসডিজির পাশাপাশি আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রাম করার পাশাপাশি আমরা যে ব্যাখ্যাগুলো উপাদানগুলো দিতে চাই সেগুলো খুব স্পষ্ট, কিন্তু তারপরও ব্যাখ্যার প্রতি ব্যাখ্যা অপব্যাখ্যা কিন্তু সবসময় হচ্ছে। সেটি কিভাবে হচ্ছে? যেমন ধরেন, আমেরিকা তাদের এই যুদ্ধটাকে যদি তারা এমন দিকে নিয়ে যায় যে একটা ধর্মীয় যুদ্ধের দিকেও যদি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, আপনি কিন্তু এই যুদ্ধটা কিন্তু আনপ্রেডিক্টেবল যুদ্ধ, কারণ আপনি প্রেডিক্ট করার কোনো সুযোগ নাই। এটা খেলার মতন, আপনি ভাবতেও পারবেন না যে কালকে সকালে কার সিদ্ধান্ত কোন দিকে এর গতিপথটা পরিবর্তন করে নিচ্ছে। ফলে আমরা কিন্তু এই গতিপথের সাথে সাথে আমরা আমাদের স্ট্যান্ডটাকে যদি স্পষ্ট করতে না পারি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমেরিকার যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে, পিট হেগসেথের কথা বলি, যে এইটা তার যে অ্যাটিটিউড বা তার যে চিন্তার জায়গা, যে আমেরিকান ক্রুসেডের কথা বলেছে, লিখেছে সে, এবং মার্কিন সৈন্যদেরকে একটা ঐশ্বরিক শক্তি নিয়ে, ঐশ্বরিক চেতনা নিয়ে এই যুদ্ধে জড়িত থাকার যে একটা আহ্বান, মনে হচ্ছে যেন ওদের মধ্যে কোন ধরনের একটা ইন্টেলেকচুয়াল ইনজেক্ট করানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে মার্কিন যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজেও বিভিন্ন উপাসনালয় উপাসনা করার জন্য কিংবা ধর্মীয় প্যাস্টরদেরকে নিয়ে সে প্রার্থনায় যুক্ত হওয়া, এই সবগুলো মিলিয়ে আপনি দেখেন যে দৃষ্টিভঙ্গিটা কোন দিকে প্রবাহিত করার যে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু কখনোই ভালো লক্ষণ না। হ্যাঁ, লোকটার একটা প্রশ্ন ছিল পারমাণবিক স্থাপনায় হামলার কথা। জি হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছি যে পারমাণবিক স্থাপনায় হামলার বিষয় তো জাতিসংঘ খুবই স্পষ্ট করে বলেছে যে আমরা যে এই যে ইরানের যে নাতানজের জায়গাটাও যদি আমরা বলি, যে জায়গাটা প্রচন্ড নিউক্লিয়ার সাইট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে তো অবশ্যই হামলা, জি ভয়াবহ হামলা হয়েছে। এবং এই হামলা, প্রতি হামলা কিংবা হামলার ব্যাপারে যে সকল বিষয়গুলো স্পষ্ট করা হয়, সেই বিষয়গুলোর কিন্তু স্পষ্ট ব্যাখ্যা আমরা কিন্তু পাই না, বা স্পষ্ট কিন্তু আমরা শুধুমাত্র বিজয়ের গান শুনতে চাই, মানে যার যার পক্ষ থেকে, কিন্তু আপনি অন্য কোনো ব্যাখ্যা কিন্তু আপনি পাচ্ছেন না। ফলে এটা একটা কমপ্লিকেটেড সিচুয়েশন সৃষ্টি করেছে, যে কারণেই কিন্তু অনেকেই বলার চেষ্টা করছে, মার্কো রুবিওর কাছেও বলেছে যে এটা কিন্তু পররাষ্ট্র দপ্তর থেকে সংযুক্ত আরব আমিরাত, যে এই যুদ্ধ কিন্তু 9 মাস ধরে চলবে, আপনারা যেভাবেই চিন্তা করেন না কেন 9 মাসের পরিকল্পনা কিন্তু তারা করা হচ্ছে। ফলে আমি মনে করি সম্পূর্ণ একটা আনপ্রেডিক্টেবল চিন্তা থেকেই আমরা অবস্থান করছি, আমাদের বক্তব্যগুলো দিচ্ছি। একদম খুব চমৎকার করে আপনি বলছেন। আরও একটা বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে, আপনার পর্যবেক্ষণ দিয়ে আসলে ব্যাখ্যাটা একটু খুঁজবো আমরা। ইদানিকাল আপনি দেখবেন যে প্রায় সকল গণমাধ্যমেই এই প্রতিবেদনটা করেছে, এবং খোদ ইরানেও বিভিন্ন বিলবোর্ড বা বিভিন্ন ব্যানারে এই ছবিটা দেখানো যাচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি ওপরে রয়েছেন, এবং তার নিচে প্রায় দুটো সারিতে চারজন করে 8 জন, এবং শেষে গিয়ে আরও 3 জন নেতার ছবি। এর ভিতরে 7 জন নেতাতে ক্রস দাগ দেয়া, তার মানে তারা শহীদ হয়েছেন, বাকিরা অপেক্ষমান, তাদের উপরও হামলা হতে পারে। সেখান থেকে অনেকে প্রশ্নটা করতে যাচ্ছেন যে ইরান তো জানতোই যে এ সমস্ত নেতারা টার্গেটেড হবেন, সেই হিসেবে যুদ্ধ যেন না বাড়ে সে কারণেই আসলে তারা আত্মাহুতি দিল কিনা, অর্থাৎ তারা তাদের জায়গা থেকে না গিয়ে সমস্ত ঝুঁকি নিয়ে তারা আসলে প্রাণটা দিলেন কিনা। যদি সেটাই হয় তাহলে বাকি যারা আছেন তারাও তো নিরাপত্তাহীনতায় ভুগবেন, এবং এরকম একটা সরলীকরণও হয়ে যেতে পারে যে তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে ইরান যুদ্ধে ইতি টানতে পারে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ধন্যবাদ আপনাকে। আসলে ইরানের পলিটিক্যাল স্ট্রাকচারটাকে আপনাকে বুঝতে হবে, যে পলিটিক্যাল স্ট্রাকচার যাতে লিডারশিপ, যে হায়ারার্কিক্যাল অর্ডার, যেখানে সর্বোচ্চ নীতি নির্ধারণী নেতৃত্ব বাছাই করার যে প্রক্রিয়া তাদের, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে শুরু করে যে সকল লেয়ারে লেয়ারে তাদের কাজগুলো হয়, এবং এই সিয়া মতবাদী আদর্শের এবং ওদের যে ডাইনামিক্স, পলিটিক্যাল লিডারশিপ ডাইনামিক্স, এখানে কিন্তু আপনার কার মৃত্যু
হলো বা কে চলে গেল তার পরিবর্তে তার পরবর্তী অবস্থানটা আবার নির্ধারণ হয়ে থাকে। 7 জনের ব্যাপারে যদি ক্রস চিহ্ন থাকে, সেই 7 জনের জন্য আবার তার জায়গা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, এমন না যে তার জায়গা পূরণ হচ্ছে না। তাদের নেতৃত্বের জায়গায় কিন্তু শূন্যতার জায়গাটা খুব কম, কারণ কেউ এককভাবে তো চাপিয়ে দিচ্ছে না। যদি ধরেন আমি আমার দলটাকে চালাই যদি আমার একক নেতৃত্বে বা আমি আমার একক ক্যাপাসিটি দিয়ে, তাহলে আমাকে যদি মেনে ফেলেন আপনি, তাহলে আমার একক ক্যাপাসিটি বন্ধ হওয়ার সাথে সাথে আমার সকল নেতৃত্ব বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু ওইটা তো না, ওটা তো ওদের সিস্টেমটা তো ভিন্ন। সেখানে তো আপনি একজনকে মেরে ফেললেন বলেই সব বন্ধ হয়ে যাবে। যে ভুলটা আমেরিকা করেছিল, আমেরিকা ভেবেছিল যে খামেনিকে যদি হত্যা করা হয়, তাহলে হত্যা করার পরে ইরানের মধ্যে যে অবস্থান সৃষ্টি হয়েছিল, ইরানের জনগণ যে বিক্ষোভে ফেটে পড়েছিল, তখন তাদের নিজস্ব অন্তর্দ্বন্দ্বের কারণে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, তাদের বিভিন্ন চাহিদা, তাদের মৌলিক অধিকারগুলো যখন নিশ্চিত হচ্ছিল না, তখন আমেরিকা ভেবেছিল যে এই লোকগুলা বুঝি আবার ভারতে চলে আসবে। এখানে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর দুটো স্টেটমেন্ট আমার হাতে আছে। একেবারে সংক্ষেপে যদি একেবারে শেষ পর্যায়ে, যেহেতু আমরা ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের যারা এখন দায়িত্ব নিচ্ছেন তারা ততটা অভিজ্ঞ না যতটা পূর্বে ছিল, কাজে সেই জায়গা থেকে তারা দুর্বল হয়ে গেছে। আর নেতানিয়াহুর বক্তব্যটা ছিল যে তাদের শাসন ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন করার ক্ষমতা বাইরের কোনো দেশের নেই, এটা তাদের খোদ জনগণকেই করতে হবে আন্দোলনের মাধ্যমে। আমরা আমাদের 4টা টার্গেট পূরণ করে ফেলেছি। তাদের এই বক্তব্যের সাথে কি আপনি একমত কিনা? তাদের বক্তব্যের সাথে আমি একমত না, প্রথমেই বলি একমত না এই কারণেই যে তারা তাদের নেতৃত্বের প্যাটার্নটা তারা নিজেদেরকে দিয়ে মূল্যায়ন করতে চায়, যে ফলে তারা তাদের নিজস্ব নেতৃত্বের মূল্যায়ন, নেতৃত্বের অবস্থান, তারা নিজেরা কতটুকু যোগ্য সেটাই যেখানে প্রশ্নবিদ্ধ তাদের জনগণের কাছে, বা তারা নিজেরাই তাদের জনগণের কাছে জবাবদিহিতার জায়গায় এখনো নাই, সেখানে তারা ইরানের নেতৃত্বের জবাবদিহিতার ব্যাপারে বা অযোগ্য যোগ্যতার যে প্রশ্নটি উত্থাপন করেছেন, সেটি আমি মনে করি কোনোভাবেই সেটি একটি গ্রহণযোগ্য কথা না। কারণ ইরানের নেতৃত্বের ক্যারেক্টার তো আমি বলেই দিলাম একটু আগে, সেই প্যাটার্নটা একটু ভিন্ন ধাঁচে গড়া, তার মানে নির্দিষ্ট কোনো সেন্টার অফ গ্র্যাভিটি তাদের নেই, তারা আসলে সেই জায়গাটা ছড়িয়ে দিয়েছে, যে কারণে সমস্যাটা অনেক জটিল আমেরিকার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমি লটুন ইকরাম, আপনার 1 মিনিটে যদি একটা ছোট্ট মন্তব্য নেই ইরান যুদ্ধ নিয়ে। জি, আসলে এটা একটু আগে আমাদের আলোচক ভাই যেটা বলছেন যে এটা আনপ্রেডিক্টেবল, এটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, মানে এটা বলাটা আসলে খুব ডিফিকাল্ট। আমাদের যে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক বা আমাদের যারা মানে এটা ফলো করছেন, কেউ কিন্তু একটা কনক্লুশন টানতে পারছেন না যে যুদ্ধটা 9 মাস যাবে নাকি 3 মাস যাবে নাকি কয় মাস চালাবে, আরো বাড়বে। তো এই আনপ্রেডিক্টেবল এই যুদ্ধটার মানে লাগামটা টানার একমাত্র রশিটা হলো ডোনাল্ড ট্রাম্পের হাতে। তো আশা করি মানে চতুর্মুখী যে মানে অর্থনৈতিক, উনি একটু আগে যেটা বলেন যে অর্থনৈতিক সংকট, তারপরে এদিকে নানান যে বৈশ্বিক যে রাজনৈতিক প্রভাব, চাপ, সব কিছু মিলে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা মানে তার বিবেচনা বোধের উপর নির্ভর করবে হয়তো এই যুদ্ধের ভবিষ্যৎ। আমরা সেই পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে সময়টা দেওয়ার জন্য, এবং নয়ন বাঙালি আপনাকে ধন্যবাদ। দুজনকে ঈদের শুভেচ্ছা। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে 71 জানালে। থাকবেন 71-এর সাথে।